প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছেন ডাক্তার তানিয়া আলম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো চিকিৎসায় এত ওষুধ কেন এই বিষয় নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার AFM শামসুল হক, হৃদরোগ বিভাগের সাবেক প্রধান, সম্মিলিত সামরিক হসপিটাল ঢাকা, মেডিসিন বিভাগের সাবেক প্রধান, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমরা কিন্তু আজকে একদমই অন্যরকম একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। দেখা যায় যে যখন প্রতিদিন চিকিৎসা করতে বসেন, চিকিৎসা করতে বসার পরে কোনো পেশেন্ট আসলে অবশ্যই তাকে একটা ওষুধ মেডিসিন দিতে হয়। মেডিসিনের মধ্যে কিছু ক্যাটাগরিজ থাকে, যে কারো অ্যান্টিবায়োটিক লাগলে অ্যান্টিবায়োটিক, কারো পেন কিলার লাগলে পেন কিলার, কারো যদি কিছু মানে দেখা যায় যে অনেক ধরনের কম্বাইন্ড, কারো ইনসমনিয়া থাকে, কারো ডিপ্রেশন থাকে, এক একজনের এক এক রকম চিকিৎসা লাগে। কিন্তু কথা উঠছে, অনেক দিন ধরে কথা উঠছে যে আমরা ওষুধ অনেক বেশি ব্যবহার করছি। যে একটা রোগীর যদি একটা ওষুধ লাগে বা দুটো লাগে, সেখানে 4-5টা ওষুধ দেওয়া হচ্ছে। এবং দেখা যায় যে এই যে ওষুধগুলোর মধ্যে একটা অ্যান্টিবায়োটিক, একটা কাছে অনেকগুলো জেনারেশন আমরা জানি, সেটার মধ্যে দামি অ্যান্টিবায়োটিক আছে, একটু কম দামিও আছে, আবার ভিটামিনের মধ্যে একটু দামি আছে, কম দামি আছে, কিন্তু দামি ওষুধ দেওয়ার প্রবণতা বেশি। তো এই যে এটা ইন্টারন্যাশনালে যেমন আছে, বাংলাদেশেও তেমন আছে, এই বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি। আপনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করেছেন, সেটি হচ্ছে যে আমরা ঔষধ বেশি ব্যবহার করছি কিনা এবং দামি বা কম দামি আমাদের প্রবণতাটা কি। সত্যিকার অর্থে আমরা যদি মেডিসিনের ইতিহাসের দিকে লক্ষ্য রাখি, তাহলে খ্রিস্টপূর্ব 460 সালে প্রথম হিপোক্রেটিসের সময় মডার্ন মেডিসিনের আবির্ভাব হয়েছিল। তারপর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন রোগ যখন নির্ণীত হচ্ছে, সময়ের সাথে মানব সভ্যতার বিবর্তনের সাথে কিন্তু নতুন নতুন রোগের আবির্ভাবও হচ্ছে। আগের রোগগুলো তো আছেই, তার সাথে বিভিন্ন সামাজিক বা বিভিন্ন পরিবেশগত ইকোলজিক্যাল কারণে নতুন নতুন রোগের আবির্ভাব হচ্ছে। যেমন আমরা যদি সাম্প্রতিক সময়ে বলি যে ইদানিং সবার মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে যে ভিটামিন ডি আমরা খুব ডেফিসিয়েন্সি পাচ্ছি, ঘাটতি পাচ্ছি, যেটা অত্যন্ত লক্ষণীয় বিষয়। এছাড়াও আজকাল কম্পিউটার নিয়ে বেশি কাজ করার ফলে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এগুলো বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যদি, এবং দেখা যাচ্ছে যে মানুষের সূর্যের আলোতে যাওয়ারই সুযোগ পাচ্ছে না। বাচ্চারা যদি বলি তারা বাসায় পড়াশোনা করছে, আবার এসি গাড়িতে করে স্কুলে যাচ্ছে, সেখানেও ক্লাসরুমে থাকছে, স্টাডি তাদের এত বেশি থাকে, খেলাধুলার আর সুযোগ থাকে না, মাঠে যাওয়ার সূর্যের আলোর তাদের সংস্পর্শে আসে না। এবং খুবই বাচ্চাদের মধ্যেও বড়দের মধ্যেও ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যাচ্ছে। আগের প্রবলেমগুলো তো আছেই, সাথে আবার নতুন নতুন রোগ বিবর্তনের মাধ্যমে এসে যাচ্ছে। সব মিলে রোগের সংখ্যাও বাড়ছে, ওষুধের সংখ্যাও বাড়ছে। আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশে এখন 270-এর মতো ওষুধ কোম্পানি রয়েছে। তারা এই ওষুধ উৎপাদনের দায়িত্বে আছে এবং সেটি নিয়ন্ত্রণের দায়িত্বে আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। পাশাপাশি ডাক্তাররা কী ওষুধ লিখছে, তারা নৈতিক দিক মেনে চলছে কিনা, এই দিকগুলো দেখার জন্য BMDC রয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। সব মিলে আগের অসুখের সাথে নতুন ওষুধের সংখ্যা বাড়ছে, তবে বিবর্তনের সাথে কিন্তু অনেক ওষুধ আবার হারিয়েও যাচ্ছে। আমরা ছাত্র জীবনে যখন দেখেছি অনেক ওষুধ ব্যবহার হয়েছে, আমি নিজেও খেয়েছি আর কিছু অ্যান্টিবায়োটিক, কিন্তু এগুলো আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সময়ের সাথে এগুলো হারিয়ে গেছে, কেননা আরও কম পার্শ্ব প্রতিক্রিয়ায় আরও ভালো ওষুধ কিন্তু চলে আসছে। যেমন একটার কথা যদি বলি, কোট্রিম, এটা কিন্তু অনেকের বেলায় বিভিন্ন ড্রাগ রিঅ্যাকশন হতো, কিন্তু ওই সময়ে ওর চেয়ে ভালো তেমন একটা অ্যান্টিবায়োটিক ছিল না। কিন্তু আমাদের হাতে অনেক অপশন থাকাতে আমরা কিন্তু ওরকম অনেক ড্রাগকে এখন বর্জন করার বা অ্যাভয়েড করার সুযোগ পাচ্ছি। সময়ের সাথে সংখ্যা কমবে, আবার নতুন যোগও হবে। তবে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যেটা কম কার্যকর, বেশি দামি, তার চেয়ে যদি আমার হাতে আরও ভালো অপশান থাকে, অবশ্যই এটা আমার নৈতিক দায়িত্ব চিকিৎসকের, কারণ এতে করে রুগীদেরও সাশ্রয় হয়, তাদের কল্যাণ দেখাও আমাদের দায়িত্ব। কারণ মেডিকেল কোড অফ এথিক্স অনুযায়ী রুগীর মানব সেবায় আমরা নিয়োজিত, এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি তাদের যেভাবে মঙ্গল হয়, কল্যাণ হয়, সেটার জন্যও কিন্তু আমরা হিপোক্রেটিক ওথ নিয়েছি। কাজেই এই দায়িত্ব ব্যাপারে আমরা সবসময় সচেতন থাকব।
আমরা যখন চিকিৎসা করতে গিয়ে তো দেখা যায় বিভিন্ন টেস্ট করা হয় বিভিন্ন পেশেন্টের, তো যেটা আমরা কথা বলছি এত ওষুধ ব্যবহার কেন, কিন্তু দিনের পর দিন আমাদের মানে পেশেন্টরা, ডাক্তাররা এবং ফার্মাসিস্ট এটা কম্বিনেশন থাকে। আমরা ওষুধ দিই, ডাক্তাররা ওষুধ দিচ্ছেন, ফার্মেসি থেকে ওষুধ কেনা হচ্ছে এবং রোগীরা খাচ্ছে। এই ট্রায়াঙ্গেলটা কিন্তু ব্রেক হয় আমাদের দেশে। যেমন ডাক্তারের কাছে ওষুধ এক বছর আগে একটা কারণে ওষুধ দেওয়া হয়েছিল, সেই অ্যান্টিবায়োটিক বা যে ওষুধটাই এক বছর পরে জাস্ট প্রেসক্রিপশনটা বের করেই কিনে ফেলছে। আবার ফার্মেসি থেকে ইচ্ছা মতো যে অ্যান্টিবায়োটিক টোটাল অ্যাটলিস্ট 5 ডেজ খেতে হবে, সেটা 3 দিন একটু খাওয়ার সাথে সাথে যেহেতু ইফেক্টটা পাওয়া যায় 2 দিনের মধ্যে বন্ধ করে দিচ্ছে, পেশেন্টরা কথা শুনছেন না। ঠিক এসব কারণে যখন আমরা একটা বলি কালচার সেন্সিটিভিটি যখন করা হয় অ্যান্টিবায়োটিক লিস্ট চলে আসে, এবং এখন প্রায়শই দেখা যাচ্ছে সে অ্যান্টিবায়োটিকের মোস্ট অফ দ্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স দেখা যায় কোনো পেশেন্টের ক্ষেত্রে। এমন কি পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। এমনটা পাওয়া যাচ্ছে। আমরা যদি একটু পিছনের দিক থেকে দেখি, 2013 সালে দি ল্যান্সেট ব্রিটিশ মেডিকেল জার্নাল, যেটা একটা নেতৃস্থানীয় জার্নাল, সেটাতে কিন্তু প্রকাশিত হয়েছিল একটি আর্টিকেল যে রিভলিউশন ইন দি হেলথ সেক্টর অফ বাংলাদেশ। আমাদের অ্যাচিভমেন্টগুলোকে অনেক হাইলাইট করা হয়েছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার। সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ সার্ভিসেস, অ্যাভেলেবিলিটি অফ দি ড্রাগস, যে সহজেই সহজলভ্য পাওয়া যাচ্ছে ইত্যাদি। কিন্তু ওভার দি কাউন্টার ড্রাগ, অর্থাৎ চাইলেই আমরা পেতে পারি, এই অভ্যাসটা আমাদের দেশে রয়ে গেছে, যেটার কিনা অনেক বিপত্তিও রয়ে গেছে। যেমন দেখা যাচ্ছে যে কোনো একবার একটা হয়তো 12 বছরের একটা মেয়ে, তার জন্য একটা প্রেসক্রিপশন করা হয়েছিল, ঠান্ডা লাগলে এই ওষুধটা খাবে। অথবা দেখা যাচ্ছে যে অনেকের ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, তাদের যখন সিভিয়ার অ্যাকিউট ব্রঙ্কিয়াল অ্যাজমা হয়, লাইফ থ্রেটেনিং একটা সিচুয়েশন তৈরি হয়, তখন তাদেরকে স্টেরয়েড দেওয়া হয়। অনেক সময় এর সাথে অবশ্য কিছুটা মানসিকতা, কিছুটা আর্থিক অবস্থার সম্পর্ক রয়েছে। অনেকেই মনে করে যে ঠিক আছে, গতবার এই ওষুধটা খেয়ে তো বেশ ভালো রেজাল্ট পাওয়া গেছে, তাহলে ডাক্তারের পরামর্শ না নিয়ে এবারও সেটা ব্যবহার করি। কিন্তু বিপত্তি হচ্ছে, ওর মধ্যে কিন্তু স্টেরয়েড ছিল গতবার লাইফ সেভিং হিসাবে। ওতে কিন্তু রুগীর ভালো রেজাল্ট আসাতে হয়তো উনি ডাক্তারের কাছে না যেয়ে ওই তার বাচ্চার জন্য আবারও এই স্টেরয়েডটা নিয়ে গেলেন। কিন্তু এটা বারবার ব্যবহার করার ফলে কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হবে, তার অবিসিটি হবে, এন্ডোক্রিন প্রবলেম হবে, আলসার হতে পারে, নানান ধরনের সাইড এফেক্ট আসতে পারে। এটা প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ওষুধের ব্যবহার, কিন্তু একটু জ্বর হয়েছে, শরীর ব্যথা, একটা প্যারাসিটামল ওভার দি কাউন্টার, এটাতে হয়তো হেল্প পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের যাচ করতে হবে সাধারণ মানুষকে, রুগীদেরকে, যে কখন আমি একটা প্যারাসিটামলের মধ্যে সীমাবদ্ধ থাকবো, অথবা কখন আমি ডাক্তারের শরণাপন্ন হব। যেমন অনেক সময় বেশ বিপর্যয়কর অবস্থাও দেখা যায়। আমার কাছে একজন রুগী আসছেন, যিনি বলছেন যে আমার 2 দিন ধরে গ্যাসের সমস্যা হচ্ছে, পরশুদিন রাত থেকে তীব্র গ্যাসের সমস্যা, তো এখনও কাটেনি, এবং এটা বেশ শ্বাসকষ্টের মতো হচ্ছে। তো গ্যাসের সমস্যা কিন্তু এরকমটা হওয়ার কথা না। তো একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে তখনই আমার সন্দেহ হয়েছে। আমি বললাম যে আপনি জরুরি একটা ইসিজি করেন। ইসিজি করে দেখা গেল যে পরশুদিন রাতেই কিন্তু ওনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। সামহাউ হি হ্যাজ সারভাইভড, এখনও বেঁচে আছেন। কিন্তু ওনার উচিত ছিল, যেহেতু তীব্র ব্যথা কমছে না, তখন একটা ইসিজি করা। কাজে এই ভুল ধারণাগুলোর মাধ্যমে অনেক সময় জীবনের ঝুঁকিও তৈরি হতে পারে। সেক্ষেত্রে এই যে আমরা কথা বলছি রোগী, আমাদের ডাক্তার, আমাদের রোগীরা সোশ্যাল সাইটের কারণে আমরা কিন্তু অনেক বেশি জানি। যেটা বললেন যে চেস্ট পেইন হচ্ছে, বুকে পেটের, যে হয়তো বেশিরভাগ মনে করে যে আমার অবশ্যই হার্টের সমস্যা নেই, আমার গ্যাস্ট্রিকেরই সমস্যা, ক্ষতিটা তার নিজেরটা নিজেই করছে, এবং ডাক্তারকে খুব বিপদে ফেলে দেয় অনেক সময়। অনেক রুগীরা এসে যে এমন কমপ্লিকেটেডভাবে আসে, তখন চিকিৎসা করাটা অনেক কষ্ট হয়ে যায়। ঠিক সেইভাবে আমি আবার বলছি যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা হয়ে যাচ্ছে। যে আমি আমার একটা শোতে একবার বলেছিলাম যে দেখা যায় যে লেখা আসছে বারে বারে যে এক সময় এমন অবস্থা হবে যে একটা পেশেন্টের কোনো অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না, তার শরীরে সব রেজিস্ট্যান্স পাওয়া যাচ্ছে, কিন্তু তার অ্যান্টিবায়োটিক লাগবে, সব ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। এরকম দিন সামনের দিকে আসতে পারে যদি কোনো নতুন অ্যান্টিবায়োটিক না তৈরি হয়। তো সেক্ষেত্রে কি করা উচিত? এই যে ওভার দ্য কাউন্টারে যে একটা ওষুধ খেয়ে ফেলছে, স্টেরয়েডের কথা বললেন, এটা কিন্তু খুব ভালো একটা ওষুধ, কিন্তু খুবই ভয়ঙ্কর ওষুধ, যে ওষুধটা খুব স্পেশালাইজড ভাবে দেয়া হয়।
কিন্তু স্টেরয়েডটা আমরা অফ অ্যান্ড অন খেয়ে ফেলে এখনও পেশেন্টরা, তো কি করা উচিত আসলে? ধন্যবাদ আপনাকে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবতারণা করার জন্য, সেটি হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্স। এটি মানব জাতির জন্য একটি গ্রোয়িং চ্যালেঞ্জ। এবং আমার মনে পড়ে বিল গেটস একটি কথা বলেছিলেন যে আগামী দিনে মানব সভ্যতার সবচেয়ে বড় ঝুঁকি হবে জীবাণু, অর্গানিজম। কারণ যেভাবে ড্রাগ রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, আমরা করোনার সময় দেখেছি মানব জাতি কত অসহায়। করোনায় আক্রান্ত হওয়ার পরে একটি কার্যকর ড্রাগ বের করতে মানব জাতিকে কত ব্যস্ত থাকতে হয়েছে, তারপরেও পুরোপুরি কার্যকর জিনিস তৈরি করা সম্ভব হয়নি। কাজে আগামী দিনে ইভলিউশনের মাধ্যমে অথবা আগমনের মাধ্যমে যে নতুন জীবাণুটি মানব জাতির জন্য চ্যালেঞ্জ তৈরি করবে, সেটি মানব জাতিকে বিপন্নও করতে পারে। এবং আমি আজকে সেটিও স্মরণ করছি, আজকে থেকে কয়েক বছর আগে কমনওয়েলথের একটি কনফারেন্স হয়েছিল বিশ্বের শীর্ষ নেতাদেরকে নিয়ে, যেখানে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি একজন রাষ্ট্রপ্রধান কিন্তু সেদিন ড্রাগ রেজিস্ট্যান্সের উপরে একটি পেপার উপস্থাপন করেছিলেন। এবং উনি এটি অবতারণা করেছিলেন যে আগামী দিনে মানবজাতি ঝুঁকির মধ্যে পড়ছে, এবং অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরকে আবেদন অনুনয় জানিয়েছিলেন যেন গবেষণার জন্য আরও বেশি ফান্ড করা হয়, ব্যবহার করা হয়। কেননা আমরা যদি লক্ষ্য করি বিগত বছরগুলোতে কিন্তু খুব কার্যকর এবং চাঞ্চল্যকর কোনো অ্যান্টিবায়োটিক আসেনি। যেগুলো বাজারে আছে আমরা ব্যবহার করছি, সেগুলোর কার্যকারিতাও আমরা অনেক সময় কম পাচ্ছি। এর পিছনে আপনি যথার্থই বলেছেন যে ওভার দি কাউন্টার অ্যাবিউজ অফ দি অ্যান্টিবায়োটিক, এটার একটা ভূমিকা আছে। পাশাপাশি যেমন একটি চ্যালেঞ্জিং জায়গা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখন কার্যকরী অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়াই অনেক সময় কঠিন হয়ে যাচ্ছে। এর আবার অন্য দিকও আছে, যেমন বিভিন্ন জায়গায় যে ফার্ম আছে, খামারগুলো, সেগুলোতে মুরগির খামারে, তারপরে মাছের খাবারে এগুলো কিন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। ওদিকে যে গরুর খামার, সেগুলোতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে। তো ওগুলোর মাধ্যমে কিন্তু ওই অ্যান্টিবায়োটিকগুলো আমাদের শরীরে আসতেছে, এবং এমন ডোজে আসতেছে যে এতে করে আমাদের শরীরের জীবাণুগুলো সেই অ্যান্টিবায়োটিকের এক্সপোজার পাচ্ছে, এবং গ্র্যাজুয়ালি তারা তাদের মিউটেশনের মাধ্যমে রেজিস্ট্যান্স তৈরি করার সুযোগ পাচ্ছে। যে জন্য এখন ইউটিআইতে সঠিক অ্যান্টিবায়োটিক পাওয়াই কঠিন হয়ে গেছে, এবং দেখাই যায় প্রায় যে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক ছাড়া ইউটিআইকে কারেকশন করা যাচ্ছে না। কাজে এটি তো অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। এবং আইসিইউতে বিভিন্ন সময়ে কতগুলো স্টাডি আমাদের দেশেও বের হয়েছে, বাংলাদেশের আইসিইউগুলোতে, বিভিন্ন প্রতিষ্ঠানের বড় হসপিটালগুলোতে, যেখানে আইসিইউতে শেষ পর্যন্ত রোগীর মৃত্যু কেন হয়। আমাদের বড় বড় বিশেষজ্ঞ আছেন, আমাদের ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি এখন ভালো, হসপিটাল সেট আপও ভালো, কিন্তু আইসিইউতে দেখা যাচ্ছে যে ড্রাগ রেজিস্ট্যান্স অর্গানিজম পাওয়া যাচ্ছে, এমডিআর বা মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম, যেটা কিনা শেষ পর্যন্ত একজন জেরিয়াট্রিক রোগীর মৃত্যুর কারণ হচ্ছে। এই যে অ্যান্টিবায়োটিকের ব্যবহারটা বললেন, এবং বিভিন্ন ক্ষেত্রে যেটা বললেন যে আমরা যেটা খাচ্ছি সেই খামারগুলোতেও অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে দেখে আমাদের বডিতে কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা আমরা জানি না যে অ্যান্টিবায়োটিক আমরা খেয়ে ফেলছি। তো আসলে কি করা উচিত আমাদের সামনের দিনগুলোর জন্য, কি করা উচিত? খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের অবশ্যই ওভার দি কাউন্টার অ্যান্টিবায়োটিকের যে অপব্যবহার হচ্ছে, অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে, অপ্রয়োজনীয় ব্যবহারের একটি সংজ্ঞাও আছে। কখন আমরা বলবো যে অপ্রয়োজনীয় ব্যবহার? এটি হচ্ছে যখন একটি ঔষধ হয় ওভারডোজে অথবা আন্ডারডোজে ব্যবহার করা হয়, যখন যার ডিউরেশন তার চেয়ে বেশি অথবা কম ডিউরেশনে ব্যবহার করা হয়, যখন সাইড এফেক্ট বেশি তারপরে ওষুধটি ব্যবহার করা হয়। তো যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে তখন এটি প্রপার ডোজে এবং প্রপার ডিউরেশনে করা উচিত। অনেকে অ্যান্টিবায়োটিক হয়তো খাচ্ছে, কিন্তু দেখা গেল যে দেওয়া হয়েছে 7 দিনের জন্য, 3 দিনের মাথায় জ্বর কমেছে, সে বন্ধ করে দিয়েছে। এটাও কিন্তু রেজিস্ট্যান্সে ভূমিকা রাখছে, কারণ ওই জীবাণুটা রেজিস্ট্যান্ট হয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশান অনুযায়ী খাওয়া উচিত। আমাদেরও দায়িত্ব হচ্ছে অকারণে এবং শুরুতে অ্যান্টিবায়োটিক না দিয়ে ভাইরাল জ্বরের জন্য তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হচ্ছে না, এই জায়গায় আমাদের একটু ভাগাভাগি করতে হবে যে এটা কি ভাইরাল ফিভার হচ্ছে নাকি একটা ব্যাকটেরিয়াল ফিভার হচ্ছে। এখানে একটা অ্যান্টিবায়োটিক চয়েসের সুযোগ থাকে। এবং যদি সাধারণ জ্বর হয় তার জন্য যেন আমরা অ্যান্টিবায়োটিককে ব্যবহার না করি বা প্রেসক্রাইব না করি।
এবং যখন সত্যিই প্রয়োজন হয় যদি আমরা কালচার করে নিশ্চিত হয়ে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করি তাহলে আমরা এই ধরনের সিচুয়েশনকে অনেকখানি অ্যাভয়েড করতে পারবো। তবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার ওভার দি কাউন্টার হওয়া উচিত হবে না। এক্ষেত্রে তাহলে সরকারের কিছু ভূমিকা আছে, ফার্মেসির কিছু ভূমিকা আছে এবং আমাদের সাধারণ যারা পেশেন্ট তাদেরও কিন্তু ভূমিকা আছে। সচেতনতার বড় ব্যাপার, কারণ যেটা বললেন যে ওই যে অ্যান্টিবায়োটিকটার ডোজটা যেটা দেয়া আছে, ডিউরেশন যেটা দেয়া আছে, ওটা কিন্তু পুরোটাই ভাবে কভার করতে হবে। কারণ একটা ওষুধ খাওয়ার সাথে সাথে বারবারে বলছি যে একটা ভালো ইফেক্ট পাওয়া যায়, পেশেন্টরা ভালো ফিল করে, মনে করে যে ভালো হয়ে গেছে। তো এই ক্ষেত্রে এছাড়া যেটা আমরা প্রথমে বললাম যে পেশেন্টরা এসে ওই যেটা বলছে যে আপনাদের পেশেন্টরা কি কখনো ডাক্তারদেরকে চেষ্টা করে কিনা যে আমাকে একটু বেশি ওষুধ দেন, ডাক্তাররা সেক্ষেত্রে কি বায়াসড হয়ে যায় কিনা? অনেক রোগী তারা অনেক সিম্পেথি পাওয়ার জন্যে বা সঠিক চিকিৎসা পাওয়ার জন্যে অনেক সময় একটু বেশি করেও বলে সিমটমগুলো, সেটা কিন্তু আমাদেরকে অনেক সময় মিসগাইড করে তীব্রতা বোঝার ক্ষেত্রে। তো রুগীদের যখন ডাক্তারের কাছে সে উপস্থাপন করবে তার প্রবলেমগুলো, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সেটা আমাদেরকে অবশ্যই প্রভাবিত করে। তীব্রতা, কেউ যদি বলে যে গত রাতে আমার তীব্র পেটে ব্যথা হয়েছিল, আর কেউ যদি বলে যে না আমার কালকে সামান্য ব্যথা হয়েছিল, অনেকের মধ্যে প্রবণতা থাকে তীব্র বলার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করার, যে আমার তাড়াতাড়ি রিলিফ হওয়া দরকার। এটা কিন্তু একটু আমাদের জাজমেন্ট বা অ্যাসেসমেন্টকে প্রভাবিত করে। সেই জন্য রুগীদেরকেও সঠিক ইনফরমেশান দেওয়া প্রয়োজন। আবার যেমন বুকে ব্যথা, এর বর্ণনার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, যে এই বুকে ব্যথাটা আমরা যখন জিজ্ঞেস করি অনেকেই ঠিক ভালোভাবে উপস্থাপন করতে পারে না। এটা কি যদি যে এটা মাস্কুলোস্কেলেটাল চেস্ট পেন, নাকি এটা পেপটিক আলসার চেস্ট পেন, নাকি এটা কার্ডিয়াক চেস্ট পেন, এই আলাদা কিন্তু হিস্ট্রি থেকেই অনেকখানি করা যায়, অনেক সময় মোটামুটি ভালোভাবেই করা যায়। কিন্তু সঠিকভাবে যদি রুগী নিজের সমস্যাটাও কিন্তু অনেকে ভালোভাবে বুঝতেও পারে না, উপস্থাপনও করতে পারে না, এই জায়গায় একটু আছে, অসুবিধা হয়। তবে অবজেক্টিভ এভিডেন্স তো সবসময় ইম্পর্টেন্ট। যেমন অ্যান্ডোস্কোপি করলেই আমরা শিওর হতে পারবো যে তার আলসার আছে কিনা, একটা ইসিজি বা ইকোট্রপোনিন টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে চেস্ট পেনটা কার্ডিয়াক হচ্ছে কিনা, এই দিকগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং আপনি আরেকটি জিনিস যদি লক্ষ্য করেন যে একজন বয়স্ক রোগী উনি আসলেন যে ওনার মাথা ঘোরায়, এখন এই মাথা ঘোরানো ওনার প্রেশার বেশি থাকলেও হবে, প্রেশার কম থাকলেও হবে, রাতে ঘুম না হলেও মাথা ঘোরাতে পারে, আবার দেখা গেল যে ডায়াবেটিস থাকলেও কিন্তু একটু সমস্যা হতে পারে, আবার যদি ব্রেনের স্ট্রোক হয় সেটার জন্যও কিন্তু হতে পারে। এখন এটা নির্ভর করছে যে আমরা যদি এটার জন্য কোনো টেস্ট করতে চাই, অনেক সময় রোগীর কাছে মনে হতে পারে যে এই টেস্টটা করা কতটা যৌক্তিক ছিল। যেমন একটা এমআরআই খুব প্রয়োজন অনেকের বেলায়, বয়স্কদের মধ্যে যেটা মনে হচ্ছে যে হয়তো প্রেশার লোর কারণে হচ্ছে অথবা হাই কারণে হচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এমআরআই করে যে না একটা স্ট্রোক হয়ে বসে আছে। তো সেই জন্যে অনেক সময় ইনভেস্টিগেশন প্রয়োজন হয় রোগ নির্ণয়ের কনফার্মেশনের জন্য, কিন্তু আবার অনেকে এটাকে ভালোভাবে নেয় না। তো আমার মনে হয় যে আমাদের যেমন যৌক্তিকভাবে কাজ করার সুযোগ আছে, রুগীদের সহযোগিতাও আমরা চাই, তবে সাশ্রয়ী হওয়া অবশ্যই প্রয়োজন। এবং এটাও বাস্তবতা যে সবার পক্ষে সব ব্যয় তো বহন করাও সম্ভব না, সবকিছু মাথায় নিয়ে একটা যৌক্তিক সিদ্ধান্ত। আমরা আরো কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি চিকিৎসায় এত ওষুধ কেন, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার AFM শামসুল হক। স্যার, বিরতিতে যাবার আগে আমরা ইনভেস্টিগেশনের কথা বললাম যে একজন পেশেন্ট আসার পরে আমরা কিন্তু যখন কোনো পেশেন্ট আসে প্রথমে তার হিস্ট্রিটা নেওয়া হয়, নিয়ম অনুযায়ী হিস্ট্রিতে প্ল্যান করে ফেলেন কোনো ডাক্তার যে তার রোগটা কোন দিকে যাচ্ছেন, এবং সেটা কনফার্মেশনের জন্য অফকোর্স সেটা কিছু ইনভেস্টিগেশন লাগে, ক্লিনিক্যাল এক্সামিনেশন হয়, এরপর ইনভেস্টিগেশন, এরপরেই ফুল ডায়াগনোসিসটা হয়ে যায়। এটা কিন্তু একদম প্ল্যান। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে কিছু ওই যেটা বললেন যে যদি কেউ মাথা ঘোরা নিয়ে আসে এবং তার বয়স অনুযায়ী তাকে একটা এমআরআই পর্যন্ত দেওয়া লাগতে পারে, সিটি স্ক্যান, এমআরআই, তখন পেশেন্ট মনে করছেন যে আমার তো সিম্পল একটা মাথা ঘোরা, এটা ওষুধ দিলেই হয়ে যায়, এত কিছু কেন? কিন্তু বয়স যেখানে একটা ফ্যাক্টর, যদি 65+ হয়, 70 হয়, সেক্ষেত্রে একজন ডাক্তারের
তার ইথিক্স সব কিছু অনুযায়ী তাকে সিটি স্ক্যান এমআরআই করতেই হবে, টু এক্সক্লুড এনিথিং। তো এটা একটা বিষয়। তো সেক্ষেত্রে অনেকেই মনে করেন যে হয় এই ডাক্তার বেশি ইনভেস্টিগেশন দিয়ে ফেলছেন। আবার অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আসলেও যার দরকার নেই তাকে কিছু ইনভেস্টিগেশন দেয়া হচ্ছে, একটু আমাদের ঝামেলা হচ্ছে। তো দুটো ঝামেলা নিয়ে এটা কথা বলবেন। পেশেন্টের একসময় স্যাটিসফ্যাকশন থাকে না, অনেক সময় ডাক্তার এক্সট্রা দিয়ে ফেলেন। দুটো বিষয় জানতে চাচ্ছি। ধন্যবাদ। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রোগের বর্ণনা এবং রোগের লক্ষণ থেকে সিদ্ধান্ত প্রায় 90% পৌঁছে যাওয়া যায়, বাট সবসময় সম্ভব হয় না। উদাহরণ দিয়ে যদি বলি যে একজন রোগীর দেখা যাচ্ছে যে প্রতি শীতেই তার শ্বাসকষ্ট হচ্ছে, তার হুইজ হয়, ঘর ঘর শব্দ হয়, ঠান্ডার প্রবণতা আছে, আবার ওষুধ খেলে ভালো হয়ে যায়, মাঝখানে ভালোই থাকে সম্পূর্ণ, আবার শীতকালে হয়, এটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পক্ষেই যায়। সেক্ষেত্রে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না। কিন্তু যদি একজন বয়স্ক রোগী হয় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, আবার সাথে বুকে ব্যথাও আছে, কাশির জন্য ব্যথা হচ্ছে নাকি হার্টের কারণে ব্যথা হচ্ছে, তো এইসব ক্ষেত্রে অনেক সময় একটু গ্রে এরিয়া থাকে যে ডক্টর তখন যদি কোনো ইনভেস্টিগেশন না করতে পারে, রিলিভেন্ট ইনভেস্টিগেশন যেমন চেস্ট এক্সরে করা দরকার, কার্ডিয়াক ট্রপোনিন অথবা একটা ইকো, এগুলো যদি করা সম্ভব না হয় তখন ঔষধ দেওয়াটা একটু কঠিন হয়, অথবা দুদিক খেয়াল রেখেই দিতে হয়। কিন্তু যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে নিশ্চিত করা যায় যে না এটা কার্ডিয়াক প্রবলেম অথবা পালমোনারি অথবা ফুসফুসের সমস্যা, তখন চিকিৎসা কিন্তু স্পেসিফিক হয় এবং সেক্ষেত্রে চিকিৎসা সফল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আবার আমাদের রোগীরাই যখন দেশের বাইরে যায়, তারা চিকিৎসার জন্যে পার্শ্ববর্তী দেশ বা অনেকে আরও অন্য জায়গায়ও যায়, ব্যাংকক, সিঙ্গাপুর, তাদের কিন্তু বাজেট নিয়ে তখন কোনো সমস্যা থাকে না এবং সেখানে কিন্তু ভালো স্ক্রিনিং হয়। যে রোগের সমস্যার জন্য গিয়েছে সেটা ছাড়াও হয়তো বা আরও কিছু সমস্যা বের হয়ে আসতে পারে। কিন্তু আমাদের যখন আমরা চিকিৎসার জন্যে বলি যে আপনার এই টেস্টটা করতে হবে, কেউ কেউ হয়তো তারা বলে যে অনেক সময় যে আগে ওষুধ দেন স্যার, তারপরে যদি ভালো না হয় তখন ইনভেস্টিগেশন করা যাবে। এর পিছনে কিছুটা আর্থসামাজিক কারণও রয়েছে, কিছুটা অজ্ঞতাও রয়েছে। যদি এটা অপরিহার্য হয় টেস্টটা চিকিৎসার জন্যে, তাহলে ডক্টরকে আমার মনে হয় যে রোগীকে মোটিভেট করতে হবে অথবা তার গার্জিয়ানকে বুঝিয়ে বলতে হবে যে এই পরীক্ষাটা খুব প্রয়োজন, এই পরীক্ষাটা না করে চিকিৎসা করলে এই কিছু বাড়তি ওষুধের সমস্যা থাকতে পারে অথবা রোগ নির্ণয় ব্যাহত হতে পারে। এটা আমার মনে হয় যে একটু কাউন্সিলিংয়েরও প্রয়োজন আছে। রোগী হয়তো তার আর্থসামাজিক কারণে, কিন্তু জীবনের ঝুঁকি যদি থাকে সেই ক্ষেত্রে তাকে বুঝিয়ে বলতে হবে যে এটা আপনার পরীক্ষাটা প্রয়োজন। আর অবশ্যই ডক্টরকে যৌক্তিকভাবে টেস্ট করতে হবে। তো হিস্ট্রি নেওয়া, ক্লিনিক্যাল এক্সামিনেশন, এগুলোর মাধ্যমে টেস্টের সংখ্যা কমিয়ে আনা সম্ভব। যখন কোনো ডাক্তার প্রেসক্রিপশন করেন তখন দেখা যায় একটা যেটা অ্যান্টিবায়োটিক থাকে, আমাদের দেশে ডাক্তারদের উপরে একটা মানে সবাই এটা মনে করেন যে ডাক্তাররা কোনো কোনো কোম্পানিকে দ্বারা প্রভাবিত হয়ে থাকেন ডাক্তাররা, এবং তারা আচ্ছা আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটা নিয়ে আসি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি বলছিলাম ঢাকা জিগাতলা থেকে মোহাম্মদ গোলাম কিবরিয়া। হ্যালো দর্শক, একটু জোরে বলবেন। হ্যাঁ, আমি ঢাকা জিগাতলা থেকে বলছিলাম, ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া। ডাক্তার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনি বলুন। হ্যাঁ, আমি জানতে চাচ্ছিলাম যে একটা প্রেসক্রিপশন যখন করা হয় আর কি, সেখানে মনে করেন যে 500 mg একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হলো। এখন আমরা যারা পেশেন্ট হিসাবে যাই, ওনারা তো ওই অ্যান্টিবায়োটিকটা খেলাম মনে করেন, কিন্তু ওই অ্যান্টিবায়োটিকে অ্যাকচুয়ালি 500 mg অ্যান্টিবায়োটিক কন্টেন্ট আছে কিনা, মানে সেটা যে 200 mg আছে আর কি। এখন সেটা যদি আমরা খাই এজ এ পেশেন্ট, তাহলে তো ওইটাও তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ ওখানে তো কন্টেন্ট অ্যাকচুয়ালি নাই। আমি কি বুঝাতে পারছি আমার প্রশ্ন? জি, আমি প্রশ্নে বুঝতে পেরেছি। আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ। আর কি কোনো প্রশ্ন আছে? এইটা আরেকটা হলো যে আমার কিছু, আমি এজ এ ব্যাংকার, আমি জানি আমার কিছু ক্লায়েন্ট আছে, বড় বড় ক্লায়েন্ট, যারা নাকি কিছু ইনস্ট্রুমেন্ট তৈরি করে। ইনস্ট্রুমেন্ট মানে যেমন বিভিন্ন সিরামিক ইনস্ট্রুমেন্ট, শুধু ডাক্তারদেরকে গিফট দেওয়ার জন্য আর কি।
ওদের ওই যে ফার্মাসি কোম্পানিগুলো ডাক্তারদেরকে ওদের কাছে কিনে নেয় ডাক্তারদেরকে গিফট করার জন্য। কারণ এই গিফট দিয়ে ডাক্তাররা কি প্রেসক্রিপশনে ইনফ্লুয়েন্স হয় কিনা আর কি, এইটাও আমার একটু জানার ছিল। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। আপনি কি আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই প্লিজ। ধন্যবাদ। ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথম প্রশ্নটি সেটি হচ্ছে যে বিষয়টি ছিল অ্যান্টিবায়োটিকের ব্যাপারে। তো অ্যান্টিবায়োটিক এটা পটেন্সি এবং এফিকেসি দুটি বিষয় আছে। এফিকেসি মানে হচ্ছে কার্যকারিতা, আর পটেন্সি হচ্ছে যে তার ক্ষমতা। তো এই যে অ্যান্টিবায়োটিকটি যদি 500 মিলিগ্রামের হয়, যেমন সেফোরিকজিম একটি অ্যান্টিবায়োটিক, সিপ্রোফ্লক্সাসিন একটি অ্যান্টিবায়োটিক, এটি অ্যাডাল্ট পেশেন্টের জন্য 500ই প্রয়োজন। তো সেক্ষেত্রে আমাদের বর্তমানে ঔষধের মান ভালো। কেন বলছি, বাংলাদেশে যদিও 270-এর মতো ঔষধ কোম্পানি আছে, এর মধ্যে প্রায় 30টির বেশি কোম্পানি বিশ্বের 160টি দেশে রপ্তানি করছে। এবং আমাদের জন্য একটি আনন্দের বিষয় হচ্ছে যে উন্নত বিশ্ব, এমনকি ইউকে, ইউএসএ, জার্মানি, ইতালি, এসব দেশে আরও অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে, সেনজেন কান্ট্রিগুলোতে এই মেডিসিনগুলো যাচ্ছে। সবগুলো না, সিলেক্টেড কিছু মেডিসিন যাচ্ছে। তো আমাদের কিন্তু সক্ষমতা রয়েছে, আমরা পারি, কারণ এটি প্রমাণিত হয়েছে। এখন এই যে সঠিক পরিমাণ মিলিগ্রাম ওটাতে আছে কিনা, এটি কিন্তু পরীক্ষা করার জন্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে এবং তারা এ ব্যাপারে দায়িত্ব পালন করছেন। তো আমি অবশ্যই আশা করব যে এই নজরদারি অব্যাহত থাকবে এবং এটা নিখুঁতভাবে করা হবে। দ্বিতীয় প্রশ্নটি ছিল ওষুধ ডাক্তারদের জন্য গিফট রেডি করা হয়। জি, এটি অত্যন্ত একটি সেন্সিটিভ প্রশ্ন। তো এর মাধ্যমে প্রভাবিত হওয়া এবং প্রভাবিত করা, প্রলুব্ধ হওয়া, প্রলুব্ধ করা, দুটি কিন্তু অত্যন্ত অনৈতিক কাজ। একজন ডক্টর সে কিন্তু একটি প্রতিজ্ঞাবদ্ধ হয়, ওথ অফ হিপোক্রেটিস সেটি তাকে স্বাক্ষর করতে হয়। জেনেভা কনভেনশনের যে নীতিমালা আছে, যেখানে স্পষ্ট করে বলা আছে যে রোগীর কল্যাণের জন্য কাজ করতে হবে, যেখানে স্পষ্ট করে সে প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে যে আমি সার্ভিস অফ হিউম্যানিটি, মানবতার জন্য নিয়োজিত থাকতে হবে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, এই বিষয়টি তাদের, এবং তারা, আমি আশা করছি যে এ দায়িত্ব পালন করছেন এবং নজরদারি অব্যাহত রাখবেন। আমরা আরও কিছু কথা বলবো এটা বিরতির পর এসে। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি চিকিৎসায় এত ওষুধ কেন, এই বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার AFM শামসুল হক। স্যার, বিরতিতে যাবার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন, দর্শকের ফোনের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি যে তার দুটো জিনিস ছিল, যে একটা হচ্ছে ওষুধ যে অ্যান্টিবায়োটিক যে আমরা দিচ্ছি এটা মানে ঠিক পরিমাণ আমরা পাচ্ছি কিনা। তো আমি মনে হয় একটু যেটা হচ্ছে আমরা যেটা আপনি প্রথমে বলেছেন যে আমাদের দেশের ওষুধ মেডিসিন পৃথিবীর অন্যান্য দেশে যাচ্ছে, তার মানে ভালো দেখে যাচ্ছে, কারণ বড় বড় দেশগুলোতে যাচ্ছে, ইউজ হচ্ছে। তো ওষুধের মানটা ঠিক আছে, আর দেওয়ার সময় একটা অ্যাডাল্ট ডোজ আছে, অ্যাডাল্ট ডোজ দেখিয়ে তো ডাক্তার ওষুধ দেন, এবং বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু ডোজটা মেজার করে দেওয়া হয়। ইন দ্যাট কেস ওষুধের ডোজের কারণে হয়তো বা কোনো সমস্যা হচ্ছে না। সেকেন্ড একটা কোশ্চেন ছিল যে ডাক্তারদের জন্য গিফট রেডি করা হয়। তো এখন আমি জানতে চাচ্ছি আপনার কাছে, এটা পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশে আমি একটু কম্পেয়ারও জানতে চাচ্ছি। এই যে আমরা দেখি যে বিভিন্ন মেডিকেল কলেজ বা যেখানে ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালের সামনে একটা সময় যে অনেক মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা থাকেন এবং তারা একটা সময় ডাক্তারদের ভিজিট করেন, এটা বাংলাদেশে আমরা অহরহ দেখতে থাকি। এবং পৃথিবীর অন্যান্য দেশে এই রকম ভিজিটটা কি আছে কিনা, এবং এই ভিজিটটা কি দরকার আছে কিনা, এটা একটু বলবেন। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় একটু যোগ করি, সেটা হচ্ছে প্রশ্নকর্তার আরেকটু বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে উপাদানটা যেখানে 500 লেখা আছে সেখানে 500 আছে কিনা। এটা আমরা ইউজার এন্ডে অথবা প্রেসক্রাইবার্স এন্ডে বোঝার উপায় নাই। তবে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের ল্যাবরেটরি রয়েছে, তারা লাইসেন্স দেওয়ার সময় সেগুলো মেজার করেই দেয়। অনেক সময় র্যান্ডমলি মার্কেট থেকে ড্রাগ পিক আপ করে সেগুলো স্ট্যান্ডার্ডাইজেশন ঠিক আছে কিনা চেক করা হয়। তো আমরা আশা করতে পারি যে এটা যথাযথভাবে করা হচ্ছে, অথবা আরও মনিটরিংটা যেন, নজরদারিটা যেন ঠিকভাবে হয়।
আর দ্বিতীয় আরেকটি বিষয় যেটি ছিল যে কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে কিনা, যখন একটি নতুন প্রোডাক্ট আসে, যেমন আমরা যদি একটু পিছনের দিকে যাই, যেমন খাবার স্যালাইন, ওআরএস, এটি কিন্তু একটা যুগান্তকারী ওষুধ এবং কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে, অথচ মূল্যের দিক থেকে কিন্তু অন্যতম সবচেয়ে সস্তা একটি ঔষধ খাবার স্যালাইন। এই জীবন বাঁচানোর ঔষধ আরও দামিও হতে পারত, কিন্তু তার র মেটেরিয়াল এবং বিভিন্ন কারণে এর প্রাইসিংটা একটু কমই পড়ে। এটি কিন্তু আমরা ইতিহাসের দিকে খেয়াল করলে এই আইসিডিডেরবি ঢাকা এবং কলকাতার চিকিৎসক ডক্টর দিলীপ, ওনারা মিলে বাংলাদেশে এন্ডে ছিলেন ডক্টর রফিকুল ইসলাম, এই দুজনের অবদান হিসেবে এই ওয়ারেসটি আজকে পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছে। পেনিসিলিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আসে, সেটিও কিন্তু বিশ্বযুদ্ধের সময়ে ওয়ার ওন্ডে যাদের ইনফেকশন হতো তাদের জীবন বাঁচিয়েছে। এখন একটি ঔষধ যদি রিসার্চ করে আনতে হয়, তার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়, তাদের ফান্ডিংয়ের প্রয়োজন হয়, এবং তারা যখন এটা মার্কেটে দেয় তখন তারা প্যাটেন্সি নেয়। প্যাটেন্সি নেওয়ার সময় তাদের কিন্তু প্রাইসিংটা ফিক্স হয়, কিন্তু যখন আবার প্যাটেন্সির মেয়াদ শেষ হয়ে যায় তখন এটা আবার জেনেরিক হয়ে যায়, তখন যে কোনো কোম্পানি এটা উৎপাদন করতে পারে এবং প্রাইসটা ড্রাস্টিক্যালি তখন ফল করে এবং এটাকে খুব সহজলভ্য করা যায়। যখন মার্কেটে একটি নতুন ঔষধ আসে তখন কোম্পানিগুলোর এটা সারা বিশ্বেই একটি স্বীকৃত অধিকার আছে যে এর স্যাম্পলগুলো হাইলাইট করা, এর কি প্রোডাক্ট, এর সাইড এফেক্ট কি, এর ইন্ডিকেশন কি, এগুলো ডক্টরদের কাছে পৌঁছে দেয়া। সায়েন্টিফিক সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে সারা পৃথিবীতেই হয়ে থাকে এবং অনেক দেশেই এটি ডোর টু ডোর ডক্টরের চেম্বারে যে এই স্যাম্পলের দেওয়া হয় যে এই ওষুধের এই কার্যকারিতা। কিন্তু আমি আগেই বলেছি যে কোনোভাবে প্রভাবিত করা বা প্রভাবিত হওয়া, প্রলুব্ধ হওয়া, এগুলো কিন্তু কোড অফ মেডিকেল এথিক্সের বাইরে। কাজে আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে, কোনোভাবেই প্রভাবিত হওয়া যাবে না, কারণ আমরা তো জেনেভা কনভেনশন ও তো হিপোক্রেটিস অনুযায়ী বিশাল দায়িত্ব এবং কর্তব্যের অঙ্গীকার করেছি। ধন্যবাদ। কিন্তু আমাদের দেশের ডাক্তাররা প্রভাবিত হচ্ছে, এই ব্যাপারে ডাক্তারদের জন্য সবাই মানে এগেইনস্টে আছে যে প্রভাবিত আসলে হচ্ছে, আসলে কি হচ্ছে কিনা। আমরা জেনেরিক নাম যেটা আমরা বলি যে একটা ওষুধের অনেক কোম্পানি, যেটা প্রথমে অনেকগুলো কোম্পানি, তার একটা নাম থাকে, সে না বিভিন্ন কোম্পানি বিভিন্ন ওষুধ দিচ্ছে। এখন আমরা চাইলে কিন্তু আমাদের দেশে আমরা ওষুধটা একটা ওষুধ চিনি, যেমন সিম্পল কিছু ওষুধ তাদের নামেই চিনি, আসলে জেনেরিকটা আমরা ভুলেই গিয়েছি। তো এভাবে দেয়া একটা যেটা পৃথিবীর উন্নত বিশ্বে এভাবে জেনেরিক নামটা দেওয়া হয়, অরিজিনাল নামটা দেওয়া হয়, ফার্মেসি থেকে কেনা হয়। আমাদের থেকে এটা কি করা সম্ভব কিনা? ধন্যবাদ। জেনেরিক নামে অনেক দেশেই প্রচলন আছে। তো আমাদের 270 বা 271টা বা আমি জানি না বর্তমান সংখ্যা হয়তো আরেকটু বেশি হতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। বিশাল ইন্ডাস্ট্রি এবং বিশাল এক্সপোর্ট ইন্ডাস্ট্রি অলসো। হিউজ অ্যামাউন্ট অফ ঔষধ আমাদের যাচ্ছে উন্নত বিশ্বে, 160টি দেশে 30টি কোম্পানি এগুলো এক্সপোর্ট করছে এবং বিশাল রেভিনিউ আসছে এবং এই ওষুধগুলোর মান যথার্থভাবেই হচ্ছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জেনেরিকের যাওয়ার সুযোগ যে নাই তা না, তবে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি কোম্পানিকেই সমানভাবে দায়িত্বশীল হতে হবে এবং সেটা যদি এনশিওর করা যায় যে সবারই কোয়ালিটি কন্ট্রোল সমানভাবে করা যাচ্ছে, সেরকম তাদের উঁচু মানের ল্যাবরেটরি রয়েছে, উঁচু মানের ফ্যাক্টরি রয়েছে এবং স্ট্রিক্ট মনিটরিং সম্ভব হচ্ছে, সেই ক্ষেত্রে এটির সুবিধাও আছে, যাবে না সেরকম নয়। এটি চিন্তাভাবনার একটি বিষয় আছে এবং পলিসি মেকারদেরও নিশ্চয়ই একটি চিন্তাভাবনার বিষয়। আর যেটি আমি আবারও বলেছি যে প্রভাবিত হওয়া কোনোভাবেই যৌক্তিক হবে না এবং বিএমডিসির মনিটরিং এ ব্যাপারে আমার ধারণা আছে, অথবা যদি কোনো অনেক সময় সন্দেহ হয় সেক্ষেত্রে বিএমডিসিকে জানানোর সুযোগ আছে। প্রভাবিত হওয়া ক্ষতির কারণ হতে পারে। ধন্যবাদ। এই যে আমরা ওষুধ দিচ্ছি, আমরা বলছি ওষুধের অপব্যবহার, এবং একটা পারতপক্ষে আসলে ঠিক ওষুধের অপব্যবহার হচ্ছে আমাদের দেশে,
এটি ঠেকানোর জন্য কি পরামর্শ দিবেন, যে আসলে ওই যেটা বললেন যে একটা অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে অন্যান্য কিন্তু অনেক ওষুধই দেয়া হয়, যেমন মাল্টিভিটামিন, যেমন অ্যান্টিডিপ্রেসিভ ড্রাগ তাদেরকে দেয়া হবে যাদের অরিজিনালি ডিপ্রেশন আছে। কিন্তু দেখা যায় যে আমার মানে কেউ চাচ্ছে একটা ঘুমের ওষুধ এমনিতেই চাচ্ছে, দিয়ে দেওয়া হচ্ছে। মাল্টিভিটামিন দরকার হলে অবশ্যই দেওয়া হবে, কিন্তু এমনিতে চাচ্ছে আমাকে দুর্বল লাগে, একটা ভিটামিন ওষুধ দিয়ে দেন ডক্টর, তখন ডক্টর দেখিয়ে দিচ্ছে। এই যে অপব্যবহারগুলো, এগুলো কীভাবে ঠেকানো যায়? যেমন আমরা যদি একটি কমন সমস্যা নিয়ে বলি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এটি সূর্যের আলো থেকে তৈরি হয়। এখন বাচ্চারা ঘরের বাইরে যাচ্ছে না, তাদের ভিটামিন ডি ঘাটতি হচ্ছে এবং তীব্রভাবেই হচ্ছে, যেখানে এটি 75 থেকে 100 স্ট্যান্ডার্ড থাকতে পারে, সেখানে দেখা যাচ্ছে অনেকের 8, 9, 10 পাওয়া যাচ্ছে। সেই বাচ্চাদের মধ্যে শরীর ব্যথা, ম্যাজ ভাব, দুর্বলতা এবং তারা পড়াশোনায় অমনোযোগী হচ্ছে। তো এর জন্যে যেটা দরকার, আমরা যদি সেই চেষ্টাটা করি যে না বাচ্চারা খেলাধুলা করবে, সূর্যের আলোতে যাবে, তাহলে কিন্তু এটি প্রয়োজন ছিল না। পাশাপাশি ভিটামিন তো অনেক ক্ষেত্রেই সান্ত্বনা, কেননা আমাদের দেশে শাকসবজির তো অভাব নেই। যদি নিয়মিত বাচ্চারা শাকসবজি খায় তাহলে তো তাদের ভিটামিনের প্রয়োজন হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই শাকসবজি খাচ্ছে না, অনেকে বলে যে মাছ খেতে পারি না, নানান ধরনের অভ্যাসগত সমস্যা, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর এর বাহিরে যেটা যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার অবশ্যই যৌক্তিকভাবে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ওভার দি কাউন্টার অ্যাবিউজ বা অপব্যবহার এবং অপব্যবহার, অপ্রয়োজনীয় ঔষধ, আমি বলেছি যে ডোজ বেশি হওয়া, কম হওয়া, ডিউরেশন বেশি হওয়া, কম হওয়া, সাইড এফেক্ট বেশি, তারপরে ব্যবহার হচ্ছে, এই জিনিসগুলো নিয়ন্ত্রণের জন্য ত্রিপাক্ষিক একটা তৎপরতা বা অ্যাওয়ারনেস প্রয়োজন। সেই 3 পক্ষের মধ্যে ডাক্তারকে সচেতনভাবে কাজ করতে হবে, ফার্মাসিগুলোকেও সচেতনভাবে কাজ করতে হবে যে চাইলেই দেয়া যাবে না। উন্নত বিশ্বে প্রেসক্রিপশনের বাইরে কোনো ঔষধ পাওয়া তো একটা স্বপ্নের ব্যাপার। আপনার কাছে যে ধরেন বা আমাদের আশেপাশেই সিঙ্গাপুর, থাইল্যান্ড অনেক উন্নত দেশ, ঠিক আছে, আমরা চিকিৎসার জন্য ওখানে যাচ্ছি, কিন্তু থাইল্যান্ডে গেলে আমি একটা অ্যান্টিবায়োটিক চাইলেই কিনতে পারবো না। আমরা এত বছর হয়ে গেছে আমাদের দেশে, আমরা এখনো পারি কেন? এই অ্যাটেম্পটা আমরা এখনো নিচ্ছি না কেন? এটা অ্যাওয়ারনেস গড়ে তোলার জন্য নানানভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো আমার মনে হয় যে বিডিআও একটি দায়িত্ব পালন করতে পারে। এগুলো আলোচনা বা বিভিন্ন যেখানে সোসাইটিকে ইনভলভ করতে হবে, এমন অনুষ্ঠান করতে হবে যেখানে সোসাইটির প্রতিনিধিরা আসে, তারপরে স্কুলে এবং গার্জিয়ান লেভেলে এগুলো অ্যাওয়ারনেস করতে হবে, এবং বিশেষ করে ফার্মেসিগুলোতে আইন প্রণয়নের মাধ্যমে এদিকটি খেয়াল রাখতে হবে যে তারা যেন চাইলেই অ্যান্টিবায়োটিক সরবরাহ না করে, কারণ ড্রাগ রেজিস্ট্যান্স মানব জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন স্বাস্থ্য সংলাপ, আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।